জি 24 ঘন্টায় জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার 5। পাখির ধাক্কা, বিকল ইঞ্জিন নাকি ল্যান্ডিং গিয়ারের ত্রুটি? কি কারণে ওড়ার কয়েক মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান? আহমেদাবাদ বিমান দুর্ঘটনার নেপথ্যে কি কি কারণ থাকতে পারে এখন তাই নিয়ে চোখ জল্পনা। বৃহস্পতিবার টেক অফের পরপরই এয়ার ট্রাফিক কন্ট্রোলে মেডে কল পাঠিয়েছিলেন পাইলট। মূলত আপৎকালীন পরিস্থিতিতেই বার্তা দেওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান AI-171। সাধারণত রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডিং গিয়ার বা চাকাগুলি বিমানের পেটে ঢুকে যায়, কিন্তু বৃহস্পতিবারের দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তাতে দেখা যাচ্ছে বিমানের ল্যান্ডিং গিয়ার তখনও খোলা। এই টুকরো টুকরো বিষয়গুলিকে জুড়েই দুর্ঘটনার সম্ভাব্য কারণ খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। কিন্তু ঠিক কী কারণে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল মার্কিন সংস্থা বোয়িংয়ের তৈরি 787 ড্রিমলাইনার বিমানটি? প্রাথমিকভাবে যে সম্ভাব্য কারণগুলি উঠে আসছে সেগুলি হলো এয়ার ইন্ডিয়ার বিমানের ল্যান্ডিং গিয়ারে ত্রুটি থাকতে পারে, টেক অফের পর বিমানের ইঞ্জিন বিকল হয়েও দুর্ঘটনা ঘটতে পারে, পাখির ধাক্কায় ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনার কথা আগেই জানিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। এছাড়াও টেক অফের সময় বিমানের গতি কম ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওড়ার পর বিমানের উচ্চতা কম ছিল কিনা সেই বিষয়টিও দেখছেন তদন্তকারীরা। যে সিসিটিভির ভিডিওটা, সেটাতে হঠাৎ করে মনে হলো যেন বিমানের পেছন দিকে একটা জার্ক এলো নিচের দিকে। বিমানের নোজ, যেটা প্লেনের নোজ, সেটা উপর দিকে করা ছিল, কিন্তু টেলটা হঠাৎ করে একটা নিচের দিকে জার্ক পেলো। এটার একটা সম্ভাবনা হতে পারে যে ইঞ্জিন দুটোই বন্ধ হয়ে গেছে। খালি ওইটুকুনি সময়ের মধ্যেই তিনি একটা মেডে কল দিলেন, মানে এয়ারক্রাফটটাকে নিয়ে লড়াই করছেন, তার সাথে একটা ডিস্ট্রেস কলও তিনি দিয়ে দিলেন। সো অনেক কিছু এখানে মিক্সড হয়ে থাকবে। তো যেহেতু রানওয়েতে চলতে চলতে টেক অফ করার পর ল্যান্ডিং গিয়ারটা তখনও আপ হয়নি, এটা একটা তো কোশ্চেন মার্ক কোনো না কিছু হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। খোঁজ চলছে দ্বিতীয় ব্ল্যাক বক্সের। বিশেষজ্ঞদের মতে ব্ল্যাক বক্সের তথ্য থেকেই স্পষ্ট হয়ে যাবে বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। প্রকৃত কারণ কি তা নিয়ে এখনো পর্যন্ত জল্পনা চলছে, কিন্তু যে বিষয়গুলো উঠে এসেছে তা হলো যান্ত্রিক ত্রুটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, গতকাল যখন খবর এলো যে পাখির আঘাতে দুর্ঘটনা হলেও হতে পারে, সেটা কেন বলা হলো তা নিয়েও কিন্তু জল্পনা হচ্ছে। ব্ল্যাক বক্স, যেরকম আমরা দেখলাম যে ব্ল্যাক বক্স পাওয়া গিয়েছে, এবং সেই ব্ল্যাক বক্স থেকে এখনো পর্যন্ত কি কি তথ্য পাওয়া যায় সেদিকে অবশ্য আমাদের নজর রাখতে হবে। এবং আমাদের যে ছবিটা এসছে আপনাদের দেখাবো কি কি ছবি আমাদের এসছে, সেই ধ্বংসস্তূপের ছবি, যে ছবি আমরা সকাল থেকে দেখিয়ে যাচ্ছি। একেবারে রীতিমতো অন্যরকম একটা পরিস্থিতি, গোটা এলাকার চেহারাই পাল্টে গেছে। কঙ্কালসার বাড়ি দাঁড়িয়ে রয়েছে, ভগ্ন বাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবং এই বিমান, যে বিমান রীতিমতো আমরা এক্সপেক্ট করতে পারিনি যে এরকম কখনো দুর্ঘটনা হবে। এবং এই ছবি দেখতে দেখতে কখনো কখনো আমার 9/11-এর কথা মনে পড়ে যাচ্ছিল, যেভাবে হামলা হয়েছিল। দুর্ঘটনার সেই তথ্য সামনে আসছে, এবং কি কি দুর্ঘটনা, কিভাবে দুর্ঘটনা, সেটাই আমরা একটু খুঁজে বার করার চেষ্টা করব, যে কি কারণে সম্ভাব্য দুর্ঘটনার বিষয়টি ঘটে থাকলেও থাকতে পারে। কারণ পাখির যে তথ্য সেটা এখনো পর্যন্ত কি কতটা জোরদার, সেই বিষয়টাও জানাশোনার রয়েছে এখনো পর্যন্ত। বেশ কিছু সম্ভাব্য কারণ সামনে রেখে এই আলোচনা শুরু করব। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যিনি রয়েছেন, একটু আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে পার্থসারথী ভৌমিক রয়েছেন। পার্থবাবু, অবভিয়াসলি আমি ফ্লাইট এক্সপার্ট নয়, কিন্তু আমি যে প্রশ্নগুলো করব সাধারণ মানুষের সহজ প্রশ্ন, আর প্রত্যেকটা মানুষেরই সেই প্রশ্নগুলো আসছে। কালকে আপনার সাথে আমি কথা বলছিলাম, তখন আপনার সাথে পাখির তথ্য সামনে এলো, কিন্তু যিনি একমাত্র জীবিত তিনি বলছেন যে ফ্লাইট উঠছিল, কিছুক্ষণের জন্য গোটা প্লেনটা যেন মনে হলো স্থির হয়ে গেল, তারপরে নেমে আসতে শুরু করলো। পাখির যদি আঘাত লাগে সেক্ষেত্রে তো সাধারণ বুদ্ধিতে আমার বলছে যে ওই প্রপেলারের ক্ষেত্রে লাগবে একটা ভয়ঙ্কর ঝাঁকুনি, আগুন, আকাশেই সম্ভাবনা প্রবল। ফলে সেই তথ্যটা কতটা জোরদার? ইয়েস, নমস্কার সবাইকে। ইনসিডেন্ট ইজ রিয়েলি ভেরি ট্র্যাজিক ইনসিডেন্ট, an accident I must say. So
Yesterday first ভিডিওটা যখন পিকচারে আসলো we all used to guess this situation like bird strike hote pare because chances was pretty that kind of stuff because Ahmedabad airport e erokom phenomenon ache always notice to airmen thake for bird strike activity actually I mean say always bird activity a warning thake arki throughout the year so বাট সেকেন্ড ভিডিও ইভিনিংয়ে যখন আসলো একটা সিসিটিভি ফুটেজ যেটা এয়ারপোর্ট অথরিটি থেকে হয়তো রিলিজ করেছে আই এম নট শিওর অ্যাবাউট ইট বাট ওই ভিডিওটাতে যেটা দেখা গেল যে রোটেশন থেকে মানে এয়ারক্রাফট যখন রোটেট করছে বা এর আগে যখন রানওয়েতে রান করছিল টেক অফ রান বলি নর্মালি টেক অফ রান থেকে রোটেশন অ্যান্ড আফটার লিফট অফ এয়ারবর্ন এন্টার সিকুয়েন্সে অ্যাকচুয়ালি ইঞ্জিন থেকে যদি বার্ড স্ট্রাইক হয় নর্মালি সো ইটস এ জেনারেল ফিনোমেনন কি লাইক ইঞ্জিন থেকে কোনো ফ্লেম আউট হবে অ্যান্ড কাইন্ড অফ স্টাফ অ্যান্ড আদারওয়াইজ বিগ নয়েজ হবে বোথ ইঞ্জিন যদি হয় বোথ ইঞ্জিনে সেরকম একটা নয়েজ থাকবে সো দ্যাট ইজ এক্সপেকটেশনস ফ্রম বার্ড স্ট্রাইকে যদি বোথ ইঞ্জিন বন্ধ হয়ে যায় আর কি বাট আনফর্চুনেটলি এরকম তো ভিজিবিলিটি দেখা যাচ্ছে না ওই টেক অফটার সময় বাট এখন আরও দুটো স্পেকুলেশন আমরা ভাবছি এই মুহূর্তে যে টেকনিক্যাল এররও থাকতে পারে যেরকম ফিউল চোকিং বা সাবোটেজ যদি করে হয়ে থাকে কোনো রকম সাপোজ ফিউল পাম্পস যদি অফ থাকে ফর টেক অফ সেগমেন্ট তো এটা থাকার কথা নয় কারণ কি ওয়ার্নিং সিস্টেম আছে ককপিটে it's just called master caution and pilot warning systems তো এরকম কোনো প্রবলেম থাকলে ওয়ার্নিং অবভিয়াসলি থাকবে ডিউরিং টেক অফ সেরকম ওয়ার্নিং তো কিছু ওরা পায়নি নাম্বার ওয়ান নাম্বার টু স্পেসিফিক স্পিড একটা থাকে পার্টিকুলারলি টেকনিক্যাল ওয়াইজ during takeoff it's called V1 speed action initiation speed এই স্পিডের আগে যদি কোনো রকমের ম্যালফাংশন হতো আই এম 100% শিওর না তার মানে একটা বিষয় নিশ্চিত হচ্ছে আমরা যে পাখির কারণে দুর্ঘটনা হয়নি সম্ভাবনা কম মানে বাইরে থেকে দেখলে যা মনে হয় হ্যাঁ মানে অবভিয়াসলি আমরা বাইরে থেকে দেখি মোটামুটি আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তাহলে পাখির কারণে যদি না হয় তাহলে অবভিয়াসলি যান্ত্রিক ত্রুটি বিষয়টা আসছে যান্ত্রিক ত্রুটি স্টল যেটা কালকে আমাদেরই ভেটারান সিনিয়র পাইলট একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে পিওরলি ভিজিবিলিটি ইজ লুক লাইক ফ্লাইটটা মানে স্টল কন্ডিশনে গিয়ে ফাইনালি পড়লো আর কি ফ্লাইটটা আচ্ছা আমি একটা বিষয় একটু বোঝার চেষ্টা করি আমি যদি একটা ক্যাপ্টেন ভৌমিক আমি একটা যদি প্লেন নিই সহজভাবে বোঝার জন্য আমরা যখন দেখছিলাম ওই প্লেন যখন ওপরে ছিল মানে অন্তত ভিজুয়ালি আমরা যদি দেখাচ্ছি প্লেনের চাকাটা নিচের দিকে নামানো ছিল টেকনিক্যালি আমি আবারও বলছি আমি এক্সপার্ট নয় সহজ বুদ্ধিতে যেটা বোঝায় প্লেন যখন এরকম যায় চাকাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং এইগুলো আস্তে আস্তে বোধহয় খুলে যেতে থাকে এই ঢাকনাগুলো ফলে প্লেনের স্পিডে একটা কন্ট্রোলের বিষয় হয় এই ক্ষেত্রে অন্তত যে ফুটেজটা বারবার কাল থেকে আমরা দেখিয়েছি তাতে এই তলার চাকাটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল তাহলে কোনো রকম টেকনিক্যালি হাইড্রোলিকের সমস্যা হয়েছিল কি মনে হচ্ছে মানে অ্যাপারেন্টলি যদি হাইড্রোলিকের সমস্যা হয় ইট উইল বি নেভার এনি দিস কাইন্ড অফ ক্র্যাশ হবে না হাইড্রোলিক প্রবলেম ইউ আর নট এবল টু টেক ইউর গিয়ার ফলে এই জিনিসগুলো এই উইংগুলো কি কাজ করে উইংসের মধ্যে যখন আমি উইংসের মধ্যে যেমন মাঝখানের উইংসে ওখানটা ফিউল ট্যাঙ্ক আপনি বোঝাতে পারেন তাহলে দর্শকরা সহজভাবে বুঝবে সো দ্যাট উইল বি বেটার দিস দ্য এরিয়া যেখানে ফিউল ট্যাঙ্ক একটু উঁচু করে হ্যাঁ এটাতে ফিউল ট্যাঙ্ক থাকে ঠিক আছে লোডেড অ্যান্ড সামনেরটাকে অ্যাকচুয়ালি স্ল্যাট বলা হয় স্ল্যাগ লিডিং এজ ফ্ল্যাপ অ্যান্ড লিডিং এজ স্ল্যাট থাকে তো ফ্ল্যাপ ক্লোজ টু দ্য ফিউজলাজ অ্যান্ড স্ল্যাট ইজ ফার্দার অ্যাওয়ে অ্যান্ড ট্রেলিং এজ ফ্ল্যাপ থাকে during takeoff and landing you use optimum flap actually to give you best L by D ratio বলে তো lift by drag ratio যেখানে হয় দেখ রানওয়ে যে লেন্থ থাকে আর এয়ারপোর্টের যে পেরিফেরি ফেন্সিং এন্ড
এভরিথিং মিলে ওখানকার যে মানে ক্লিয়ারেন্স সারফেস যেটা আছে ইন এয়ার যাওয়ার জন্যে ওই এলাকার মধ্যে মানে হাউ ফাস্ট অ্যান্ড হাউ ইকোনমিক্যালি ইউ এয়ারবর্ন অ্যান্ড মানে আমি হচ্ছে শুরু থেকে কিভাবে রানওয়ে থেকে আমি যখন উঠছি এইটার ক্ষেত্রে ওটার বড় ভূমিকা। অ্যাবসলিউটলি দুটো ক্যাটাগরি ইউজ করা এখানে এখানে যদি রানওয়ে শর্ট ফিল্ড রানওয়ে থাকে তখন আমরা চাই এয়ারবর্নটা তাড়াতাড়ি করতে, তাতে করে ছোট রানওয়ে থাকতে তখন কিন্তু আহমেদাবাদ এয়ারপোর্টে সম্ভবত এরকম কোনো ভেরি লং রানওয়ে হ্যাঁ 11,000 তাহলে আরেকটা পসিবিলিটি থাকে যে যদি শর্টকাট করতে গিয়ে থাকে তারও একটা সমস্যা হলেও হতে পারে, কিন্তু আমরা ধরে নিতে পারি মানে যথেষ্ট অভিজ্ঞ পাইলট ছিলেন তারা। As we know it has been departed from intersection point only, but that intersection point also মানে আমাদের কম্পিউটার থাকে এয়ারক্রাফটে, ফ্লাইট ম্যানেজমেন্ট কম্পিউটার বলে, তো ইট অলওয়েজ ক্যালকুলেটেড এভরিথিং, ওটাই ইন্ডিকেট দিয়ে দেবে আর ইউ আর সেফ টু ডু দ্যাট টেক অফ অর নট। আচ্ছা, সো দ্যাট উড বি আর এনি টাইপ অফ ওয়ার্নিং, যেমন লাইন আপ করলো রানওয়ে ইজ নট এডিকুয়েট, ইস নাও ডেজ দেয়ার ইজ এ রানওয়ে ওয়ার্নিং সিস্টেমও এসে গেছে, ইফ ইউর রানওয়ে লেফট ইজ নট এডিকুয়েট ইট উইল গিভ ইউ ওয়ার্নিং। তো তারপর ইভেন ফ্ল্যাপ কনফিগারেশনস অ্যান্ড টেক অফ কনফিগারেশন, পাওয়ার সেটিং অ্যান্ড ইয়োর স্পিড ব্রেক সেটিং, এভরিথিং যদি নট নর্মাল হয় ডিউরিং দ্যাট টেক অফ, দ্য মোমেন্ট ইউল ওপেন পাওয়ার লাইক থ্রাস্ট ওপেনিং, ইমিডিয়েটলি ইউ উইল গেট ওয়ার্নিং ইনসাইড দ্য। আমি এই জায়গা থেকে আমাদের সঙ্গে ক্যাপ্টেন সুমন্ত্র রায় চৌধুরী রয়েছেন, প্রাক্তন পাইলট এয়ার ইন্ডিয়ারই। ক্যাপ্টেন চৌধুরী, বারবার যে কথা বলা হচ্ছে, অন্তত যে বিষয় এখনো পর্যন্ত তথ্য সামনে আসছে সেটা হচ্ছে প্লেন দিল্লি থেকে আহমেদাবাদ এবং তারপরে ওড়ার ক্ষেত্রে লন্ডন যাওয়ার ক্ষেত্রে বোধহয় ঘন্টা দুয়েকের একটা সময় মাঝখানে পেয়েছিল, ফলে এই সময়ের মধ্যে ফুয়েল বা রিফুয়েল যাবতীয় হোক বা কোনো রকম কোনো যদি টেকনিক্যাল প্রবলেম থেকে থাকে, এই বিষয়টা করার পরে যখন আমরা দেখছি যে এরকম টেকনিক্যাল প্রবলেমের পসিবিলিটি আছে, পসিবিলিটির কথা বলছি বারবার, কোথাও গিয়ে তাহলে দেখভালের ক্ষেত্রে গড়বড় হলেও থাকতে পারে বলে আপনার মনে হয়? আপনি আরেকবার কোশ্চেনটা পুট করবেন। আমি বলছিলাম যে যখন বিমান ছাড়লো তার আগে তো একটা বেসিক চেকআপ হয়, তার কিছু টেকনিক্যালিটিস আছে, যদি কোনো রকম কোনো টেকনিক্যাল ফল্ট হয়ে থাকে, সম্ভাবনা যদি থেকে থাকে, তাহলে কি ওই বেসিক জায়গাটায় গোড়ায় গলদ রয়ে গেছে বলে মনে হয় দেখভালের ক্ষেত্রে? তাহলে তো ইঞ্জিনিয়াররা রিলিজ করবে না বা পাইলটও অ্যাকসেপ্ট করবে না, এটা তো সহজ এক্সপ্লেনেশন। আপনি ইঞ্জিনিয়ার স্যাটিসফাইড না হলে ও সার্টিফাই করবে না, আর পাইলটও অ্যাকসেপ্ট করবে না। আপনি তো কোনো ডিফেক্টিভ এয়ারক্রাফটকে নিয়ে আপনি যেতে পারেন না, বা কেউ ইঞ্জিনিয়ার সার্টিফাই করতে পারে না। কিন্তু এই যে সার্টিফিকেশনের কথা আপনি বলছেন, এই সার্টিফিকেশন কি একদম ফুল প্রুফ হয় নাকি তাতেও কিছু গলদ থেকে যায়? কারণ এরকম একটা অভিযোগ এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে বারবার রিসেন্ট পাস্টে উঠেছে। আমি আসছি ক্যাপ্টেন চৌধুরী, রিসেন্ট পাস্টে যেটা অভিযোগ উঠেছে, অন্তত রিসেন্ট পাস্টে গোটা 15 বার ডিজিসি এর তরফে শোকজ করা হয়েছে বিভিন্ন ইস্যুতে। দুজন ক্যাপ্টেন অন্তত এয়ার ইন্ডিয়ার তারা ফুয়েল লিকেজের, লিকুইড অক্সিজেন লিকেজের কোনো রকম কোনো অভিযোগ সামনে এনেছেন, এরকম বিষয় সামনে এসছে। এবং তারপরে যদি এরকম হয়, অনেক প্যাসেঞ্জার এরকম অভিযোগ করেছেন যে এসি কাজ করছে না বা এই ধরনের যে বিষয়ে কিছু অসুবিধার সমস্যার কথা হচ্ছে, এই বিষয়গুলো কি একদম ফুল প্রুফ চেক হয়েই যায়? শুনুন, এইগুলো সব মাইনার, এই যেগুলো কমপ্লেন্ট এসছে প্যাসেঞ্জার থেকে, সেগুলো মাইনার, নাথিং টু ডু উইথ দ্য ইঞ্জিনস অর দ্য এয়ারক্রাফট ফিটনেস। এগুলো মাইনার, এগুলো হয়তো কারোর স্ক্রিন কাজ করছে না, কারোর এসি কাজ করছে না, কারোর টেবিল ভেঙে গেছে বা সামথিং, কিন্তু নাথিং টু ডু উইথ দ্য ইঞ্জিনস। And খুঁজে বার করতে হবে যে ইঞ্জিনস কে সার্টিফাই করেছে, whether it is the Turkish company engineers না Indian engineers। আচ্ছা, আপনি খুব ইন্টারেস্টিং পয়েন্ট ধরিয়ে দিলেন ক্যাপ্টেন চৌধুরী। যেহেতু এটা সামনে এসছে, সুতরাং এটা তো ইনভেস্টিগেশনের আওতায় আসবে যে এটা কে সার্টিফাই করেছে, whether it is Indian employed engineers or Turkish contracted engineers, and who last এর কোনো হিস্ট্রি আছে কিনা of any defects, of any problems with the engines, কোনো history related আছে কিনা with these engines। আমি ক্যাপ্টেন চৌধুরী আপনার কাছে আসি, আমি দর্শকদের বোঝার জন্য একটু সহজভাবে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যে টার্কিশ টেকনিক একটা সংস্থা
এই বিমান মেনটেন্যান্স করে ওদের সাথে এয়ার ইন্ডিয়ার চুক্তি হয়েছিল এই বছর শুরুতেই। তো মাঝখানে অপারেশন সিঁদুর হলো, অপারেশন সিঁদুরের পর যেখানে প্রকাশ্যে পাকিস্তানের হয়ে সুর চড়ালো তুরস্ক, তারপরে তুরস্ক বিরোধী একটা হাওয়া উঠলো, সেই জায়গা দাঁড়িয়ে তুরস্কের অনেক কিছু অর্থনৈতিকগত ক্ষেত্রে আমরা দূরত্ব বাড়াতে শুরু করলাম। সেই জায়গায় দাঁড়িয়ে এয়ার ইন্ডিয়ার তরফেও বলা হয়েছিল যে তোমাদের সাথে যে চুক্তি হয়েছিল, টার্কিশ টেকনিকের সাথে চুক্তি হয়েছিল, সেটা আমরা রদ করব, এবং টার্কিশ টেকনিক যে কটা ছিল সে কটা মোটামুটিভাবে হ্যান্ডওভার করে আরও বোধহয় কয়েকটা টার্কিশ টেকনিকের কাছে এখনো পর্যন্ত মেনটেন্যান্সের জন্য রয়ে গেছে, তারা এই দেখভাল করতো। এবং ক্যাপ্টেন চৌধুরী আপনি এটাই পয়েন্ট আউট করলেন যে তার মানে একটা সাবোতাজের তথ্য আপনি দিচ্ছেন। না, আমি তা দিচ্ছি না, আমি এটাই বলছি যে মেইনটেনেন্সটা কে করেছিল, মেইনটেনেন্সটা কি টার্কিশ ইঞ্জিনিয়ার্স করেছিল না ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার্স করেছিল? কারণ আমার অভিজ্ঞতা আছে টার্কিশ ইঞ্জিনিয়ার্সদের সম্পর্কে অন্য একটা কোম্পানিতে যখন আমি কাজ করেছিলাম, সুতরাং আমি জানি। তা এখন এদের কন্ট্রাক্ট এই কি ডিফারেন্স হয় ক্যাপ্টেন চৌধুরী, কি ডিফারেন্স হতে পারে? অনেক ওদের আমাদের ইঞ্জিনিয়ার্সরা ফার সুপিরিয়র টু দিস, এন্ড নেক্সট হচ্ছে যে কন্ট্রাক্টেড কোম্পানি, সো দে উইল ন্যাচারালি ট্রাই টু। এটা কি বলছেন ক্যাপ্টেন চৌধুরী? যদি এরকম হয় আমাদের ইঞ্জিনিয়াররা ফার সুপিরিয়র হয়, তাহলে আমরা পয়সা খরচা করে এত পয়সা খরচা করে কন্ট্রাক্ট দিচ্ছি কেন বিদেশি কোম্পানিকে? সেটা আপনি কোম্পানিকে জিজ্ঞেস করুন, সেটা তো আমি তো এখন বলতে পারবো না। আমি তো আই এম নট ইন দ্য কোম্পানি, আই এম রিটায়ার্ড, বাট আমি এটুকু বলতে পারি যে যখন আপনি রিটায়ার্ড অবভিয়াসলি, সেই কারণে আপনাকে জিজ্ঞেস করছি। তার মানে কি ভেবে দেয়? সেই জন্যই বলছি যে আমি এখন যে যখন আমি ছিলাম তখন সরকারি কোম্পানি ছিল, এখন এটা প্রাইভেট হ্যান্ডে চলে গেছে। ওরা কাকে ইঞ্জিনিয়ারিং দেবে না দেবে সেটা ওদের ব্যাপার, সেখানে আমাদের কিছু বলার নেই। এখন এটা যখন সামনে এসছে যে ফেব্রুয়ারি মাস থেকে এদের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে এবং অপারেশন সিন্দুরের পরে এরকম একটা সেন্সিটিভ ম্যাটার সামনে এসছে, তখন এরা কেন কন্টিনিউ করছে সেটাও দেখতে হবে। এদেরকে বলা নিশ্চয়ই হয়েছে যে এদেরকে টার্মিনেট করে দাও, এখন করতে পারে কিনা, সেটা করলে হেভি কম্পেনসেশন হয়তো দিতে হতে পারে। এগুলো অনেক প্রশ্ন উঠে আসবে। এবং এই এয়ারক্রাফটটা আহমেদাবাদে কারা দেখেছিল, ওয়েদার ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার্স দেখেছিল না টার্কিশ কোম্পানি দেখেছিল, সেগুলো প্রশ্ন উঠবে। এই ইঞ্জিনিয়ার্সের কোনো হিস্ট্রি আছে কিনা সেটাও খুঁজে বার করতে হবে। যদি হিস্ট্রি থাকে তাহলে দিস এয়ারক্রাফট শুড হ্যাভ বিন গ্রাউন্ডেড wherever, সে দিল্লিতে হোক, আহমেদাবাদে হোক, লং ফ্লাইটের আগে this factor has to be taken into account. I will not accept any aircraft with such kind of engines for a long haul flight. আমি অ্যাকসেপ্টই করব না। ইঞ্জিনিয়ার যদি আমাকে সার্টিফাই করে দেয়, আমি সেখানে I'll put my foot down, as simple as that. না, তাহলে ক্যাপ্টেন চৌধুরী আপনার কাছে পসিবিলিটি কি হতে পারে, সম্ভাব্য কারণ কি হতে পারে, অ্যাপারেন্ট কি মনে হচ্ছে দেখে ইনিশিয়াল? দেখুন, শুনুন, এখানে অনেক কিছু আনলেস ইনভেস্টিগেট FDR is found out, FDR is decoded, না সম্ভাবনা তো অনেক কিছুই হতে পারে। এখন কেউ বলছে যে কম্প্রেসর স্টল, কেউ বলছে বার্ড ইনজেকশন হয়েছে, কেউ এখন সিঙ্গেল ইঞ্জিন ফেলিয়ার হয়েছে না ডুয়েল ইঞ্জিন ফেলিয়ার হয়েছে, কেউ বলছে ইন্টারসেকশন টেক অফ, কিন্তু ইন্ডিগো পাইলট যে তারপরে ডিপার্চার করছিল সে বলেছে নো, হি টেক অফ টুক দ্য ফুল লেংথ অফ দ্য রানওয়ে, এবং ইট ইজ আ হট এন্ড হিউমিড ডে ইন আহমেদাবাদ, সো লঙ্গার রান হয়েছে, মেবি হি ওয়াজ কোয়াইট লোডেড। এখন লম্বা রান হলে যে ইটস আনসেফ, নো, he took a longer run because he has to attain the speed to take off. এখন তার আগে যদি কিছু হয়ে থাকে তাহলে he could have rejected, but after V1 you cannot reject. After V1 speed you cannot reject, you are committed to the take off. এখন সেই টেক অফ করে সিঙ্গেল ইঞ্জিনে ক্লাইম করে উঠতে পারে, কিন্তু যদি ডুয়েল ইঞ্জিন ফেলিয়ার হয় তাহলে তো নিশ্চয়ই এটা মুশকিলের ব্যাপার। ফলে ইনিশিয়ালি আমরা বলতে পারি যান্ত্রিক ত্রুটি এর কারণ। অ্যাবসলিউটলি যান্ত্রিক তো বটেই, নালে একটা এয়ারক্রাফট টেক অফ নরমাল, মানে পাখির আঘাতের তথ্য আপনি উড়িয়ে দিচ্ছেন। সেটা দেখুন, সব এলিমিনেট করলে তারপরে যদি কিছু না পাওয়া যায় তখন ওই অ্যাঙ্গেলটা চিন্তা করা যেতে পারে, একদম লাস্ট অপশন। ওকে, এখন নিশ্চয়ই নয়। ওকে থ্যাংক ইউ ক্যাপ্টেন চৌধুরী, আপনি ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট ধরিয়ে দিলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমার সময় একদম কম, আমি শেষ করি ক্যাপ্টেন ভৌমিককে দিয়ে। ক্যাপ্টেন চৌধুরী, যে বিষয়টা টার্কিশ টেকনিক, ফলে আমরা মোটামুটি একটা নিশ্চিত জায়গায় আসতে পারি যে ইঞ্জিনে কোনো গড়বড় ছিল, না হলে কেন USA থেকে ছুটে আসবেন, কেন UK থেকে ছুটে আসবেন গোটা বিষয়টা, তাহলে কি আমরা একটা মানে বৃহত্তর ষড়যন্ত্রের আশঙ্কা থাকলেও তো থাকতে পারে, তো আমি উড়িয়ে দিতে পারছি না।
এই মুহূর্তে উই ক্যানট ডিনাই দ্যাট, বাট ফ্যাক্ট ইজ দ্য ম্যাটার ইজ যেটা হচ্ছে এই মুহূর্তে যে এয়ারক্রাফটের যে টেন্ডেন্সিটা দেখা যায়, ইউ হ্যাভ রাইটলি পয়েন্টেড আউট ইনিশিয়ালি যে ল্যান্ডিং গিয়ার টেক আচ্ছা, আপনাকে একটা ইনফরমেশন দিয়ে দিই, দর্শক বন্ধু দিয়ে দিই যে এই বিমান দুর্ঘটনার জেরে ডিজিসিএ পদক্ষেপ করলো, এয়ার ইন্ডিয়ার সব বোয়িং বিমানে পরীক্ষার নির্দেশ দেওয়া হলো। 2 সপ্তাহের মধ্যে পাওয়ার সিস্টেম চেক করার নির্দেশ, 15 দিনের রক্ষণাবেক্ষণ কি হয়েছিল তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভীষণ ইন্টারেস্টিং ক্যাপ্টেন ভৌমিক, মানে কোথাও গিয়ে তার মানে গলতটা রয়েছে, এবং আমরা কাল থেকে বারবার যে প্রশ্ন তুলছি এই বোয়িং 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 বারবার প্রশ্ন, গত কয়েকদিনে একাধিক, গত কয়েক বছরে যে বিমান দুর্ঘটনা এই বারবার এই বোয়িং এর নাম উঠে আসে। যতই ড্রিম লাইনার খুব দুর্দান্ত একটা প্লেন বলে বলা হোক না কেন, দুর্ঘটনা তো হচ্ছে। তার মানে ডিজিসি এর যখন এই নির্দেশ, ক্যাপ্টেন ভৌমিক খুব সংক্ষেপে জানতে চাইবো, কোথাও গিয়ে তো তাহলে গড়বড় তো আছে। Yes, it is indicating that like something related to engine only. মানে এটা যেহেতু পাওয়ার সিস্টেম মানে পিওরলি রিলেটেড টু পাওয়ার সিস্টেম, দুটো হতে পারে, ইলেকট্রিক্যালও হতে পারে এবং ইঞ্জিন থ্রাস্ট হতে পারে। নর্মালি এই আমরা যখন ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম বলি তো বোথ থিংস ক্যান বি ইন এ প্রবলেম, বাট সমস্ত বোয়িং বলতে কি বোয়িং 787, বোয়িং 777 অ্যান্ড 737 3 ক্যাটাগরি এয়ারক্রাফট আছে। সো উই নিড টু ইভ্যালুয়েট, উইল গেট টু নো কি হোয়াট এক্স্যাক্টলি সার্কুলার হ্যাজ বিন কাম আপ। So it's number one, and as you said earlier, landing gear remain down. Generally, after takeoff, lift off, you just lift off from the runway. The first action always remain landing gear up, normal call. So automatically you do landing gear up because you want to get better climb, because your requirement of landing gear is no more, because ground e to ami উঠে গেছি, এখন I need more lift and better climb performance, less fuel consumption and ঠিক। তার মানে যদি ল্যান্ডিং গিয়ার সত্যি সত্যি এরকম কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সমস্যা থাকলেও থাকতে পারে। that has been happened, ওই ক্যাপ্টেন সুমন্ত যেটা বলছিলেন যে after V1 speed, then if you have a malfunction develop, you cannot stop the aircraft. একদমই, আমার সময় একদম শেষ। ভেরি সরি ক্যাপ্টেন ভৌমিক, থ্যাংক ইউ ভেরি মাচ। ফলে বোঝাই যাচ্ছে কোথাও গিয়ে একটা গড়বড় কিন্তু রয়েছে, শুধুমাত্র পাখির আঘাতের তথ্য এই মুহূর্তে আর খাটছে না। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।